আচ্ছা, আমরা শুরু করতে যাচ্ছি অ্যাঙ্গুলার। সো আমরা এই সুন্দর বইটা পড়ব। ওকে, সো আমরা মেন টপিকে চলে যাই। তো এখানে কি বলছে দেখেন, বলছে অ্যাঙ্গুলার ট্যাপস ইনটু সাম অফ দ্য বেস্ট অ্যাসপেক্ট অফ সার্ভার সাইড ডেভেলপমেন্ট অ্যান্ড ইউজেস দেম টু এনহ্যান্স HTML in the browser, creating a foundation that makes building rich applications simpler and easier. যেটা বলতেছে অ্যাঙ্গুলার যে কাজটা করে ও হচ্ছে সার্ভার সাইড অ্যাপ্লিকেশনকে আরও এনরিচ করার জন্য বা আরও সুন্দর করার জন্য HTML এর মাধ্যমে আমাদেরকে একটা একটা স্ট্রাকচার বা একটা নতুন একটা মডেল প্রোভাইড করে। So Angular applications are built around a design pattern called model view controller. তার মানে অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনটা আসলে মূলত চলে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলারের এই যে ডিজাইন প্যাটার্নটা আছে মূলত এটাকে ফলো করে, which places an emphasis on creating application that are মানে যেটার মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো বানালে কিছু বিশেষ সুবিধা আসে, সেটা হচ্ছে এক্সটেন্ডেবল হয়। মানে আমরা চাইলে যখন তখন অ্যাপ্লায়ারকে বড় ছোট করতে পারি, মানে কমাতে বাড়াতে পারি, ফিচার অ্যাড করতে পারি। ওকে, মেনটেনেবল, খুব সহজে মেনটেন করা যায়। টেস্টেবল, টেস্ট করা যায়। স্ট্যান্ডার্ডাইজ, অবশ্যই স্ট্যান্ডার্ড একটা ফরম্যাটে করা হয় যেহেতু আমরা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি। সো বলছে অ্যাঙ্গুলার ইজ অ্যান ওপেন সোর্স জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি দ্যাট sponsored and maintained by গুগল। তার মানে মূলত অ্যাঙ্গুলারটা গুগলের একটা প্রজেক্ট, এবং ওরাই এখন থেকে এই প্রোগ্রামটাকে বা অ্যাঙ্গুলারটাকে নার্সিং করে আর কি। ওকে, ইট হ্যাজ বিন ইউজ ইন সাম অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট কমপ্লেক্স ওয়েব অ্যাপ অ্যারাউন্ড। মানে অনেক বড় স্কেলের এবং মোটামুটি কমপ্লেক্স যে অ্যাপ্লিকেশনগুলো আছে ওইগুলোতেই ব্যবহার করে। তো এবার বইয়ের যে অথর তিনি বলতেছে, ইন দিস বুক আই শো ইউ এভরিথিং ইউ নিড টু নো টু গেট দ্য বেনিফিট অফ অ্যাঙ্গুলার ইন ইউর ওন প্রজেক্ট। তার মানে অ্যাঙ্গুলারকে আমরা ব্যবহার করলে আমাদের প্রজেক্টে আমরা কী কী বেনিফিট পাবো, কী কী সুবিধা আছে স্পেশালি, সেটা আমাদেরকে উনি জানাবে। সো বলছে, বিফোর রিডিং দিস বুক ইউ শুড বি ফ্যামিলিয়ার উইথ দ্য বেসিক অফ ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ how HTML and CSS work, and have a working knowledge of JavaScript. মানে বলতেছে প্রি রিকুইজিট কী কী লাগবে, মানে আগে থেকে আমাদের কী কী জানা থাকতে হবে। তো বলছে HTML সম্পর্কে জানা থাকতে হবে, CSS সম্পর্কে জানা থাকতে হবে এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানা থাকতে হবে। এগুলো জানার পরেই কেবল আমরা অ্যাঙ্গুলার নিয়ে কাজ করতে পারবো, তার আগে কিন্তু সম্ভব না। If you are a little hazy on some of this detail, I provide reference for HTML, CSS and JavaScript I use in this book in chapter 4, 5 and 6. মানে বলতেছে যদি তোমার নলেজ একটু কম থাকে বা একেবারেই না থাকে তাহলে তুমি চাইলে এগুলোকে আগে জেনে এসে তারপর করবে, এবং রেফারেন্স হিসাবে সে এই বইতে 3টা চ্যাপ্টার রেখেছে, সেই চ্যাপ্টার থেকে আমরা এই নলেজগুলো চাইলে গ্যাদার করতে পারবো। সো এবার একটু আমরা জানবো অ্যাঙ্গুলারটা আসলে কোথায় পারফেক্টলি কাজ করবে বা কোন কাজের জন্য মূলত আমরা অ্যাঙ্গুলারটাকে ব্যবহার করব। হ্যাঁ, বলছে অ্যাঙ্গুলার ইজ নট সলিউশন টু এভরি প্রবলেম। সব প্রবলেমের জন্য অ্যাঙ্গুলার পারফেক্ট না কিন্তু, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু নো হোয়েন ইউ শুড ইউজ অ্যাঙ্গুলার অ্যান্ড হোয়েন ইউ শুড সিক অ্যান অল্টারনেটিভ। তার মানে অ্যাঙ্গুলার কোথায় ইউজ করতে হবে সেটা তো আমাদের জানতে হবে, অথবা অ্যাঙ্গুলারের অল্টারনেটিভ হিসাবে আমরা কি ব্যবহার করবো সেটা আমাদের জানতে হবে। বলছে অ্যাঙ্গুলার ডেলিভার the kind of functionality that used to be available only to server-side developers, but deliver it entirely in the browser. মানে অ্যাঙ্গুলার সার্ভার সাইডের সাথে কাজ করে কিন্তু মূলত ও কিন্তু আপনাকে ইউআই শো করবে, মানে ব্রাউজারে যা দেখাবে সেটা প্রডিউস করে দেবে অ্যাঙ্গুলার। This means Angular has a lot of work to do each time and HTML document to which Angular has been applied
is loaded, the HTML element have to be compiled, the data binding have to be evaluated. আর অনেক কথা বলছে, আমি একটু সহজ করে বলি। তো বলতেছে যে যখন এটা মানে দাঁড়াচ্ছে এমন যে আমরা যখন এক একটা করে HTML পেজকে আসলে লোড করব, তো HTML পেজ লোড করার সাথে সাথে সে কী করবে, ডাটা তো আনতে হবে কোনো একটা জায়গা থেকে, তাই না? তো ডাটাগুলোকে সে লোড করবে। এটার মধ্যে আবার একটা কথা আছে ডাটা বাইন্ডিং। সো এই ডাটাগুলো কোথায় আসবে, মানে কোথায় আমরা প্লট করব, কোথায় দেখাবো, সেইটাকে সে ওই জায়গায় আনবে। এবং যেটা করবে যে কোন কোন কম্পোনেন্ট এটার মধ্যে আসতে মানে লোড করতে হবে, মানে কোন পেজটাকে আমরা এখানে দেখাবো। এখানে আমাদের ভাষায় বোঝাচ্ছি, আপনাদের ভাষায় বলছি পেজ, কিন্তু অ্যাঙ্গুলারের ভাষায় এটাকে বলা হবে কম্পোনেন্ট। তার মানে কোন কম্পোনেন্টটা আসবে এই জিনিসগুলোকেই আমরা এখান থেকে মানে দেখাবো আর কি। ওকে, তারপর বলতেছে দিস কাইন্ড অফ ওয়ার্ক টেক্স টাইম টু পারফর্ম। তো বলতেছে এই কাজটা করার জন্য টাইম লাগে, অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ টাইম ডিপেন্ড অন দ্য কমপ্লেক্সিটি অফ দ্য HTML ডকুমেন্ট, on associated JavaScript code, and criticality on the quality of the browser and the processing capability of the device. বলছে এই যে টাইমটা যে লাগে, এই টাইমটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। এক আপনার HTML ডকুমেন্টের উপরে, এটার সাথে কোন জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে তার উপরে, এটার মধ্যে কী কী লজিক কাজ করতেছে তার উপরে, এটার মধ্যে কোন ব্রাউজার ইউজ করতেছেন তার উপরে, কোন ডিভাইসে আপনি ইউজ করতেছেন সেইটাও এখানে একটা বড় কারণ হতে পারে। সো এই সবগুলো ডিভাইসই এই টাইমটাকে নিয়ে কাজ করে। You won't notice any delay when using latest browser on a capable desktop machine, but old browser on underpowered smartphone can slow down the আচ্ছা যাক, খুব সিম্পলি বলতেছে যে নতুন যে ডিভাইসগুলো আছে আমাদের, এইগুলোতে আসলে এই ধরনের কমপ্লেক্সিটি দেখা যাবে না, কিন্তু আগের যে ডিভাইসগুলো বা আগের যে ব্রাউজারগুলো আছে এইগুলোতে আমাদেরকে এই কিছুটা ভোগান্তি পোহাইতে হবে। Understanding round trip and single page application. বলছে for a long time web app were developed to follow a round trip model. মানে অনেকদিন যাবতীয় রাউন্ড ট্রিপ মডেলে ওয়েব অ্যাপ্লিকেশনগুলোকে ডেভেলপ করা হচ্ছে। দ্য ব্রাউজার রিকোয়েস্ট অ্যান ইনিশিয়াল HTML ডকুমেন্ট ফ্রম দ্য সার্ভার। তার মানে আমরা একটা রিকোয়েস্ট পাঠাই, সার্ভার থেকে একটা HTML পেজ আমাদেরকে রেসপন্স করে, তাই তো নাকি? User interactions such as click a link, submitting a form, lead the browser to request and receive a complete new HTML document. সো ধরেন আমরা একটা ফর্ম ফিল আপ করলাম, ফর্মটাকে সাবমিট করলাম, সাবমিট করার পরে কী হবে, আরও একটা নতুন HTML পেজে আসে যেটা আমরা জাভাস্ক্রিপ্টে করেছিলাম, যে ক্লিক করার পরে সবগুলো ডাটাকে নিয়ে আমরা অন্য একটা HTML পেজকে রেডি করেছি, তাই না? এই যে স্টাইলটা, এই স্টাইলটাকে বলা হচ্ছে রাউন্ড ট্রিপ। আরও দেখি কি বলছে, কই জেনেছিলাম HTML. In this kind of application, in the browser is essentially rendering engine for HTML content and all the application logic and data raised on the server. মানে ওই যে যেটা বলতে যে বারবার সবগুলোকে যেহেতু নতুন নতুন পেজ আসতেছে, তাহলে সব জিনিসগুলোকে তাকে নতুন নতুন করে রেডি করতে হচ্ছে, কম্পাইল করতে হচ্ছে, তো তাই না? তো দ্য ব্রাউজার মেক আ সিরিয়াস অফ কি স্টেটলেস HTTP রিকোয়েস্ট that the server handle by generating HTML document dynamically. তো বারবার তাকে কি করতে হচ্ছে, এই HTML ডকুমেন্ট বারবার বানাতে হচ্ছে। স্টেটলেস বলতে আগেরটার সাথে পরেরটার কোনো সম্পর্ক থাকে না, বুঝতে পারছেন? কারণ পুরোই এটা নতুন পেজ আসতেছে, আগের পেজে কিছুই এখানে থাকতেছে না। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ফর্ম আপনার আরেকবার দেখা কেন, বোকা বোকা কথা বললো না, তাইলে সে ডাটা দেখাবে কেন? আমরা যে জেএসপিতে করছি একটা ডাটা সেভ করার পরে ওই ডাটাই দেখাইছে আমাদের। আমরা কি করছি, অল স্টুডেন্টকে দেখছি, মনে আছে? তাহলে কি আমরা পুরো আরেকটা পেজে চলে গেছিলাম না? তাহলে পুরো একটা পেজ নতুন করে লোড হইলো না? এইটাই বলতেছে। ওকে ওকে, আচ্ছা তারপর এটা তো দেখলামই আমরা। তো বলছে সাম কারেন্ট ওয়েব ডেভেলপমেন্ট ইজ স্টিল ফর রাউন্ড ট্রিপ অ্যাপ্লিকেশন। এখনও চলতেছে এটা, অনেক অ্যাপ্লিকেশনগুলো এটা দিয়ে বানাচ্ছে, নট লিস্ট বিকজ দে রিকোয়ার লিটল ফ্রম দ্য ব্রাউজার। মানে বলতেছে তাদের ব্রাউজারটা অল্প একটু ইউজ হয়, এরকম কিছু একটা মিন করতেছে। হুইচ এনশিওর দ্য ওয়াইডেস্ট পসিবল ক্লায়েন্ট সাপোর্ট। মানে তাদের আসলে
এই ক্লায়েন্টের জন্য আরও বেশি সাপোর্ট দরকার। বাট দেয়ার আর সাম ড্রব্যাক টু রাউন্ড ট্রিপ অ্যাপ্লিকেশন। ড্রব্যাক বলতে বোঝানো হচ্ছে কিছু সীমাবদ্ধতা, মানে কিছু অসুবিধা আছে এই রাউন্ড ট্রিপ অ্যাপ্লিকেশনের মধ্যে, ঠিক আছে? দে মেক দ্য ইউজার ওয়েট while the next HTML document is requested and loaded. They require a large server-side infrastructure to process all the requests and manage all the application state, and they require more bandwidth because each application HTML document has to be self-contained. বলছে leading to a lot of the same content being included in each response from the server. ওই যে আপনাদেরকে ফেসবুকে একদিন আমি লগ ইন করে দেখিয়েছিলাম যে আমরা যখন এই মেনুগুলো কল করতেছি পুরো পেজটা কিন্তু লোড হচ্ছে না, জাস্ট একটা জায়গা লোড হচ্ছে। কিন্তু রাউন্ড ট্রিপ অ্যাপ্লিকেশনে যেটা হয়, যেটা আমরা জেএসপিতে করেছি, পুরো নতুন একটা পেজ আসবে বারবার। তো এরকম যত রিকোয়েস্ট ততগুলো নতুন পেজ আসবে। তাই এত করে কী হবে, অনেক বেশি রিসোর্স খরচ হচ্ছে, অনেক বেশি ব্যান্ডউইথ খরচ হচ্ছে, অনেক বেশি সময় লাগতেছে, অনেক বেশি আপনাকে লোডিং করাচ্ছে। এখন দেখেন এক পেজ থেকে যখন আরেক পেজে যাচ্ছে, যদি অনেক বেশি লোডিং হয় আপনার মনে হবে কি, আল্লাহ কোনো কী হইলো, ক্লিক কাজ করলো কি না, নেট আছে কি না, এই ধরনের চিন্তা আপনার মাথায় আসবে না? কিন্তু যদি এমন হয় যে উপরের একটা পার্ট আছে, নিচের একটা পার্ট লোডিং হচ্ছে, তখন কিন্তু আপনার এই টেনশনটা হবে না, কারণ তখন আপনার ফোকাস ওই জায়গাটায় থাকবে আর নিচেরটা লোড হয়ে আপনার কাছে চলেও আসবে। আর যেহেতু পুরো পেজ লোড হচ্ছে না, সময় আগের চেয়ে অনেক কমও লাগবে। ওকে, আচ্ছা, তো এইখানে এই পুরো ব্যাপারটাই আমরা জানলাম। এইবার আমরা আমাদের মূল যে টার্গেট সেটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। তো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন টেক আ ডিফারেন্ট অ্যাপ্রোচ, ও আসলে অন্য একটা স্টাইলে কাজ করে। সেটা কেমন? বলছে an initial HTML document is sent to the browser along with JavaScript code, but user interaction lead to AJAX request for a small fragment of HTML or data inserted into existing set of element being displayed to the user. অনেক বিশাল গল্প বলছে, আমি একটু শর্ট করে বলি। ফার্স্ট ওরা আমাদেরকে বলছে যে একটা ইনিশিয়াল HTML পেজ ওরা আমাদেরকে দেখাবে এবং এটার মধ্যে জাভাস্ক্রিপ্ট থাকবে এবং এটার মধ্যে যেটা করবে অ্যাজাক্স বারবার রিকোয়েস্ট করবে। অ্যাজাক্স বলতে ও কী করে, জাভাস্ক্রিপ্টের একটা স্টাইলের নাম, ও নিচ থেকে রিকোয়েস্ট জেনারেট করবে। আপনাকে ক্লিক করতে হবে না, ক্লিক করে রিকোয়েস্ট জেনারেট করা লাগবে না। ও পারিপার্শ্বিক অবস্থা বুঝেই ও নিজেই অ্যাকশনকে লিসেন করে দেবে। যেমন আগে আমরা যে লিখতাম না অন ক্লিক, অন মাউস ক্লিক, তো এই ধরনের বেশ কিছু কাজ সে নিজে নিজে আমাদের জন্য কমপ্লিট করবে। এক, দুই, ও যে কমপ্লিট করবে কোথায় করবে বলছি স্মল ফ্রেগমেন্টে। সো ফ্রেগমেন্ট মানে কি সেটা একটু বলি। সো প্রোগ্রামের ভাষায় ফ্রেগমেন্ট মানে হচ্ছে, ধরেন এই যে পেজ, এই পেজটাকে আমি একটু ভাগ করতেছি, দেখেন। সো আমি বললাম এই পেজটার এই এতটুকু জায়গা এটা হচ্ছে ফিক্সড, আর এই পেজটার এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে আমি আলাদা একটা ব্লক বানালাম। সো এই ব্লকটাকে এই প্রোগ্রামের ভাষায় বলা হয় ফ্রেগমেন্ট, এবং এই ব্লকটাই চেঞ্জেবল ব্লক। তার মানে আপনার ডাটাগুলো এই জায়গায় বারবার চেঞ্জ হবে, আর উপরের জায়গাটা যা আছে ফিক্সড থাকবে। তার মানে একটা পেজের মধ্যেই আপনার পুরো কাজটাকে কমপ্লিট করব আমরা। এবং এইখানকার মধ্যে মেনু যে থাকবে, মেনুতে একই ঘটনা ঘটবে। আপনার পেজের একটা কন্টেন্টকে আমরা স্টিল রাখবো, আর যেই কন্টেন্টগুলোকে ডাইনামিক্যালি চেঞ্জ করা দরকার শুধু ওইগুলোকে আমরা চেঞ্জ করবো। এতে করে যেটা হবে, আমাদের রিসোর্স অনেক কম খরচ হবে, আর ছোটো ছোটো কম্পোনেন্ট ওইখানে লোড হবে, যার ফলে অনেক কিছু একবারে কম্পাইল করতে হবে না। ক্লিয়ার? ওকে, দেন আমাদেরকে বলছে আমরা কই যেন ছিল, এই যে, তো বলছে দ্য ইনিশিয়াল HTML ডকুমেন্ট ইজ নেভার, কি দেখছেন, রিলোড অর রিপ্লেসড। তার মানে যে শুরুতে যে পেজটা আসবে ও বারবার রিলোডও হবে না, আবার রিপ্লেসও হবে না, মানে নতুন একটা আসবে না। ওকে, অ্যান্ড দ্য ইউজার ক্যান কন্টিনিউ টু ইন্টারেক্ট উইথ দ্য এক্সিস্টিং HTML while AJAX requests are being performed as synchronously. তার মানে এইটা ঠিক আছে, যা আছে তাই থাকবে, কিন্তু AJAX কী করবে, এই জায়গাটাকে রিলোড করবে, যেহেতু এটা আমার আলাদা একটা ফ্রেগমেন্ট। ফ্রেগমেন্ট আবার এমন হতে পারে, আপনি যদি বলেন যে আমি মাঝখান দিয়ে একটা ভাগ করবো, সেটা একটা ফ্রেগমেন্ট হতে পারে। মোট কথা আপনি এটার মধ্যে অনেক ভাগ করতে পারবেন। হ্যাঁ, যেমন ফেসবুকে
আমরা যখন প্রোফাইলে যাই তখন কি হয়, ফটোস তারপর যে কি পার্সোনাল ডিটেলস, ভিডিও এই যে জায়গাগুলো থাকে ওইগুলোতে কিন্তু আমরা ক্লিক করলে কি হয়, আমাদের প্রোফাইল পিকচারের জায়গাটা কিন্তু চেঞ্জ হয় না। ইভেন তো অনেক সময় বাম সাইডের জায়গাটাও চেঞ্জ হয় না, শুধু মানে মাঝের যে জায়গাটা আছে অতটুকু জায়গাকে শুধু সে চেঞ্জ করে দিচ্ছে। সো এইটাই হচ্ছে একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। সো আরও আমরা দেখি বলছে ইভেন ইফ দ্যাট জাস্ট মিনস সেইং আ ডাটা লোডিং মেসেজ, মানে একটা লোডিং আইকন দেখাবে আপনাকে যে এটার মধ্যে লোড হচ্ছে, যদি দরকার হয়। একটা মিনিট। সো যেটা বলছিলাম যে জাস্ট এটা ডাটার লোডিং দেখাবে এটার মধ্যে, এটা বুঝতে পারছেন তো, ওই অতটুকু জায়গায়। তো এই জন্য বলতেছে দ্য সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন মডেল ইজ পারফেক্ট ফর অ্যাঙ্গুলার। ওকে, সো কম্পেয়ারিং অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট অ্যান্ড ভিউ জেএস, আপাতত 3টা পপুলার জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। সো there are two main competitor to Angular, so React and Vue.js. There are some low level difference between them, মানে খুব অল্প ডিফারেন্স আছে, but for the most part all of these framework are excellent. All of them work in the similar way and all of them can be used to create rich and fluid client side application. মানে এই তিনটার কাজই অল মানে কি বলবো যে 99.99% is same. The main difference between this framework is the developer experience. মানে যারা যারা ইউজ করে প্রোগ্রামাররা, তাদের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে একটু ডিফারেন্স আছে। Angular requires you to use TypeScript to be effective. For example, আচ্ছা মানে অ্যাঙ্গুলারের মধ্যে মূলত আমরা TypeScript ইউজ করব। If you are used to using language like C# or Java, then TypeScript will be familiar. আচ্ছা, সো একটু রিপিট করতেছি, সরি। তো বলতেছিল যে দ্য মেইন ডিফারেন্স বিটুইন দিস framework is the developer experience. Angular requires you to use TypeScript to be effective. For example, if you are using language C# or Java, then TypeScript will be familiar and it is address some of the oddities of the JavaScript language. মানে মূল ব্যাপারটা হচ্ছে আসলে যে TypeScript যে প্রোগ্রামিং মানে ল্যাঙ্গুয়েজটা আছে ও হচ্ছে কি পুরো জাভা বা C# অলমোস্ট ওর কপি। মানে আমরা যেমন ওখানে ক্লাস ধরি, আমরা যেমন ভ্যারিয়েবল ধরি, আমরা যেমন মেথড বানাই, প্রায় 99% সেম, ঠিক আছে। তো যার কারণে যেটা হয় আমাদের জন্য তাহলে সিমিলার, যেহেতু সো আমাদের এটা শিখতে কষ্ট কম হবে বা এটা ইউজ করতে কষ্ট কম হবে। আর এখানে যেহেতু পিওর জাভাস্ক্রিপ্ট লিখতে হয় না, টাইপস্ক্রিপ্ট পিওর জাভাস্ক্রিপ্ট ইজ ডিফারেন্ট, ঠিক আছে। তো আমরা টাইপস্ক্রিপ্ট লিখবো কিন্তু ও এটাকে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করবে নিজেই। ওকে, সো যেহেতু টাইপস্ক্রিপ্ট লিখতে একটু ইজি, তাই সেক্ষেত্রে অ্যাঙ্গুলারটা একটু বেশি মজা লাগে আর কি আমাদের কাছে। ওকে, এটাই বলতে চাচ্ছে আমাদেরকে। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? আচ্ছা, এবার বলছে Vue.js and React don't require TypeScript, although it is supported by the both framework. মানে ওরা চাইলে TypeScript ইউজ করতে পারে কিন্তু করে না। But learn towards maximizing HTML, JavaScript and CSS content together in the single file, which not everyone like. ওরা যেটা করে একটা পেজের মধ্যেই জাভাস্ক্রিপ্টও লিখে, HTMLও লিখে, CSSও লিখে। তো যার কারণে আসলে এইটাকে একটু ম্যানেজ করা কষ্ট হয়ে যায়। অ্যাঙ্গুলার আমরা যেটা করব, CSS একটা আলাদা ফাইলে থাকবে, জাভাস্ক্রিপ্ট মানে বা টাইপস্ক্রিপ্ট একটা আলাদা ফাইলে থাকবে, HTML আরও একটা আলাদা ফাইল হবে। মানে একটা কম্পোনেন্ট আমরা যখন নেব তখন আমরা এরকম 3টা ফাইল পাবো, একটা TS ফাইল, একটা CSS ফাইল, একটা জাভাস্ক্রিপ্ট HTML ফাইল, আর একটা ফাইল আসে স্পেক্ট ফাইল, টেস্ট ফাইল। সো এই মোট 4টা ফাইল আসবে প্রতিটা কম্পোনেন্টের জন্য। যতবার কম্পোনেন্ট নেবেন, কম্পোনেন্ট মিনস হচ্ছে গিয়ে একটা সেভ করবেন একটা কম্পোনেন্ট, ডিলিট করবেন বা সবাইকে দেখতে চাবেন ওইটা আরেকটা কম্পোনেন্ট, বুঝতে পারছেন তো? একটা পেজ মানে একটা কম্পোনেন্ট। সো আপনি যত পেজ নেবেন তত কম্পোনেন্ট আসবে, আর প্রতি কম্পোনেন্টের সাথে আমরা এই 4টা ফাইল পাবো, 3টা আমরা ইউজ করব। স্পেক্ট ফাইল আর কি, স্পেক্ট মানে এটাকে আপনি টেস্ট করতে ডিবাগ করতে পারবেন, ঠিক আছে। দেখাবো না, এগুলা কাজ করার সময় দেখতে পারবেন, ভয় নাই। তো বলছে মাই অ্যাডভাইস ইজ সিম্পল, পিক দ্য ফ্রেমওয়ার্ক দ্যাট ইউ লাইক the look and the most and switch to one of the others
if you don't get on with it মানে বলছে এমন জিনিসকে তুমি করো যেটার সাথে তুমি আগে থেকে ফ্যামিলিয়ার, যেটা তুমি আগে থেকে বোঝো, এমন কিছু আর কি। তো দ্যাট মে সিম লাইক অ্যান unscientific approach, but there is not a bad choice to make, and you will find that many of the core concept carry over between framework মানে বলতেছে আমাদের যেই তিনটা ব্যাপারে কথা বললো অলমোস্ট অনেকগুলো জিনিসই সেম আছে, যে আমরা কমন জিনিস এখানে খুঁজে পাবো, আমরা চাইলে যখন যেটা দরকার পড়বে সেটাতে আমরা সুইচ দিতে পারবো।